এখন আমরা দেখব আদেশ 21-এ কি বলা হয়েছে। এখানে ডিক্রি জারি ও আদেশ জারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে মোট বিধি রয়েছে 103টি। আদেশটি অর্থাৎ আদেশ 21 হচ্ছে দেওয়ানি কার্যবিধির সকল আদেশের মধ্যে সবচেয়ে বড়। এখানে সবচেয়ে বেশি বিধি রয়েছে। এটার উপরে আমাদের এমসিকিউ কোশ্চেনে প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে বড় আদেশ কোনটি, তো উত্তর হবে আদেশ 21। আচ্ছা, এখানে প্রথম বিধিতে বলা হয়েছে ডিক্রির টাকা নিম্নলিখিত উপায়ে পরিশোধ করা যাবে। আচ্ছা, তাহলে প্রথমে বলা হয়েছে যে ডিক্রির যে টাকা সেই টাকা কিভাবে পরিশোধ করতে হবে সেই উপায় এখানে বলে দেওয়া হয়েছে। কতে রয়েছে আদালতে টাকা জমা দিয়ে, তারপর আদালতের বাহিরে ডিক্রিদারকে প্রদান করে, তারপর আদালত অপর কোনো নির্দেশ দিলে সেভাবে। অর্থাৎ তিনটি উপায়ে আমরা ডিক্রির টাকা পরিশোধ করতে পারি। একটি হচ্ছে আদালতে সরাসরি আদালতে টাকা জমা দিয়ে আমরা পরিশোধ করতে পারি, অথবা আদালতের বাইরে ডিক্রিদারকে প্রদানের মাধ্যমে, অর্থাৎ যার পক্ষে ডিক্রিতে গিয়েছে সেই ডিক্রিদারকে আমরা সরাসরি টাকা প্রদান করে ডিক্রি টাকা পরিশোধ করতে পারি। এবং আরেকটি উপায় সেটি হচ্ছে যে আদালত যদি অন্য কোনোভাবে নির্দেশ দেয় যে তুমি এইভাবে টাকাটি পরিশোধ করো, তাহলে সেভাবে আমরা ডিক্রির টাকা পরিশোধ করতে পারি। তারপর 21 আদেশের 11 বিধিতে বলা হয়েছে টাকা পরিশোধের ডিক্রির ক্ষেত্রে আদালত ডিক্রিদারের মৌখিক আবেদনের ভিত্তিতে তৎক্ষণাৎ ডিক্রি জারির আদেশ দিতে পারেন। অন্য সকল ক্ষেত্রে ডিক্রি জারির দরখাস্ত লিখিত, স্বাক্ষরিত ও সত্যতা প্রতিপাদনকৃত হতে হবে। আচ্ছা, বিষয়টি অত্যন্ত সহজ। এটি হচ্ছে যে ডিক্রি জারি করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম পালন করতে হয়। সেটি হচ্ছে যে ডিক্রি হয়ে গিয়েছে, রায় হয়েছে, তারপরে ডিক্রি হয়েছে, সেই ডিক্রি জারি করার জন্য আমাদেরকে ডিক্রি জারি দরখাস্ত করতে হয় এবং সেই নিয়ম মাফিক আমাদেরকে দরখাস্ত করতে হবে, অবশ্যই লিখিতভাবে, এবং সেখানে স্বাক্ষর থাকতে হবে এবং তা ভেরিফাইড অর্থাৎ সত্যতা প্রতিপাদনকৃত হতে হবে। আচ্ছা, কিন্তু এই 21 আদেশের 11 বিধি মোতাবেক এগুলো আমাদেরকে কিছুই করতে হবে না যদি তা সেই ডিক্রি হয় টাকা পরিশোধের ডিক্রি। অর্থাৎ টাকা পরিশোধের ডিক্রির ক্ষেত্রে ডিক্রিদার যদি মৌখিকভাবে আবেদন করে তাহলে অতটুকুই যথেষ্ট, আদালত সঙ্গে সঙ্গে ডিক্রি জারির আদেশ দিতে পারবেন। তারপরে 22 বিধিতে বলা হয়েছে নিম্নলিখিত ক্ষেত্রে ডিক্রি জারির আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদালত দায়িত্বকে কারণ দর্শানোর নোটিশ দিবেন। আচ্ছা, এই বিষয়টি একটু বুঝতে হবে। সেটি হচ্ছে যে এখানে ডিক্রি জারির আবেদনের প্রেক্ষিতে, অর্থাৎ ডিক্রি জারির আবেদন করা হয়েছে তার প্রেক্ষিতে, সেই আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদালত অর্থাৎ এক্সিকিউটিভ আদালত দায়িত্বকে কারণ দর্শানোর নোটিশ দিবেন। আচ্ছা, এখানে দায়িক হচ্ছে যার বিরুদ্ধে ডিক্রিটি গিয়েছে। যে ব্যক্তি ডেটর, যে ব্যক্তি ঘাতক, তাকে আমরা দায়িক বলে থাকি। সেই দায়িকের বিরুদ্ধে নির্বাহী আদালত কারণ দর্শনের নোটিশ দিবেন ডিক্রি জারির আবেদনের প্রেক্ষিতে। অর্থাৎ নির্বাহী আদালত দায়িককে আদেশ করবেন যে তুমি কারণ দর্শাও। আচ্ছা, তো কেন সে কারণ দর্শাবে, তো সেই কারণ তিনটি এখানে বলে দেওয়া হয়েছে। সেই কারণ তিনটি হচ্ছে, প্রথমে হচ্ছে ডিক্রির তারিখ হতে 2 বছর অতিবাহিত হয়ে গেলে, অর্থাৎ ডিক্রি প্রদান করা হয়েছে এবং 2 বছরের অধিক সময় পার হয়ে গিয়েছে কিন্তু ডিক্রির আদেশ এখনও দায়িক পালন করেনি, সেক্ষেত্রে আদালত দায়িককে বলবে যে তুমি কারণ দর্শাও, কেন ডিক্রির আদেশ তুমি পালন করনি। খতে বলা হয়েছে ডিক্রির কোনো পক্ষের বৈধ প্রতিনিধির বিরুদ্ধে জারির আবেদন করলে, অর্থাৎ ডিক্রি প্রদান করা হয়েছে এবং ডিক্রির যাদের উপরে ডিক্রি প্রদান করা হয়েছে, যার বিরুদ্ধে ডিক্রিটি গিয়েছে, সেই ব্যক্তির বৈধ প্রতিনিধির উপরে দায়িত্বটি গিয়ে পড়েছে। তো সেই বৈধ প্রতিনিধির বিরুদ্ধে যদি ডিক্রি জারির আবেদন করা হয় তাহলে সেক্ষেত্রে ওই প্রতিনিধিকে নোটিশ প্রদান করা হবে যে তুমি কারণ দর্শাও। আরেকটি কারণ হচ্ছে 44-এর ক ধারা মোতাবেক অন্য কোনো দেশের ডিক্রি পেশ করলে, অর্থাৎ দেওয়ানি কার্যবিধির 44-এর ক ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অন্য কোনো দেশ হতে কোনো ডিক্রি এনে সেটা আদালতে পেশ করে,
তাহলে সেই ক্ষেত্রে নির্বাহী আদালত দায়ীকের বরাবর কারণ দর্শানোর নোটিশ প্রদান করতে পারবেন। তারপর 21 আদেশের 85 বিধিতে বলা হয়েছে, ডিক্রি জারিতে কোনো সম্পত্তি নিলাম বিক্রয় হলে বিক্রয়ের তারিখ হতে 15 দিনের মধ্যে নিলাম ক্রেতাকে সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। অর্থাৎ আমরা জানি আমাদের দেশে নিলামে অনেক কিছু বিক্রয় হয়। তো কোনো নিলাম অনুষ্ঠান আয়োজন করার পর নিলামে যদি কোনো কিছু বিক্রি করা হয়, তো যে ব্যক্তি নিলামে কোনো একটি জিনিস কিনে নিয়েছে সেই ব্যক্তি 15 দিনের মধ্যে সম্পূর্ণ মূল্য তাকে পরিশোধ করতে হবে। তারপর 89 বিধিতে বলা হয়েছে, নিলাম রদের জন্য নিম্নলিখিত অর্থ জমা দিয়ে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ যদি কেউ কোনো একটি নিলামকে রদ করতে চায় বা ক্যান্সেল করতে চায়, সেক্ষেত্রে তাকে যা করতে হবে সেটা হচ্ছে যে যেই পরিমাণ টাকায় পণ্যটি নির্ধারিত হয়েছে সেই টাকাটি তাকে আগে জমা দিতে হবে এবং তার 30 দিনের মধ্যে দিতে হবে, এবং যে ব্যক্তি উক্ত পণ্যটি কেনার জন্য নির্ধারিত হয়েছিলেন ওই ব্যক্তিকে 5% সুদ দিতে হবে। অর্থাৎ জিনিসটি পরিষ্কার যে একটি নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং উক্ত নিলামে একটি পণ্য রহিম ক্রয় করবে তা নির্ধারিত হয়েছে। তো আরেক ব্যক্তি এটা চায় না, সে যদি এটাকে ক্যান্সেল করতে চায় তাহলে তাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে যেই পণ্যটি সে ক্যান্সেল করতে চাচ্ছে সেই পণ্যের যে দাম উঠেছে সেই দামটি তাকে 30 দিনের মধ্যে জমা দিতে হবে, এবং যে ব্যক্তি ক্রয় করার কথা ছিল সেই ব্যক্তিকে ওই নির্ধারিত দামের উপর 5% সুদ দিতে হবে। তারপর 90 বিধিতে বলা হয়েছে, অনিয়মের অজুহাত দেখিয়ে নিলাম রদের আবেদন করলে 30 দিনের মধ্যে করতে হবে, এক্ষেত্রে কোনো অর্থ জমা দিতে হবে না। অর্থাৎ যদি এমনটি করা যায় যে কোনো ব্যক্তি নিলামটি ক্যান্সেল করতে চায়, সেক্ষেত্রে যদি সে কোনোভাবে কোনো একটি অজুহাত সে দেখাতে পারে যে নিলাম অনুষ্ঠানে অনিয়ম ঘটেছে, অর্থাৎ অনিয়মের কোনো অজুহাত যদি সে শো করতে পারে, সেক্ষেত্রে তাকে কোনো টাকা কোনো অর্থ তাকে জমা দিতে হবে না, শুধু 30 দিনের মধ্যে আবেদন করলেই হবে। এখন আমরা দেখব আদেশ 22-এ কি বলা হয়েছে। পক্ষগণের মৃত্যু, বিবাহ ও দেউলিয়া অবস্থা। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে যে যদি মোকদ্দমা চলাকালীন অবস্থায় কোনো পক্ষের মৃত্যু ঘটে বা কোনো পক্ষের বিবাহ হয়ে যায় অথবা যদি কোনো পক্ষ দেউলিয়া হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে, কি হতে পারে, সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রথম বিধিতে বলা হয়েছে, মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকলে কোনো পক্ষের মৃত্যুতে মোকদ্দমা বিলুপ্ত হবে না। আচ্ছা, অর্থাৎ যে ব্যক্তির মোকদ্দমা করার অধিকার রয়েছে বা যে ব্যক্তির নামে মোকদ্দমা চলছে বা যে ব্যক্তি মোকদ্দমা দায়ের করেছে, তাদের কারো যদি মৃত্যু হয়, অর্থাৎ মোকদ্দমার কোনো পক্ষের কারো যদি মৃত্যু ঘটে, সেক্ষেত্রে সেই মৃত্যুর কারণে মোকদ্দমা বিলুপ্ত হবে না, অর্থাৎ মোকদ্দমা ঠিকই থাকবে এবং মোকদ্দমাও থাকবে এবং মোকদ্দমার অধিকারও থাকবে, কোনো কিছু বিলুপ্ত হবে না। আচ্ছা, তারপরে বলা হয়েছে 90 দিনের মধ্যে বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে যেই দুই পক্ষের মধ্যে মোকদ্দমা চলছে তাদের কোনো পক্ষের যদি মৃত্যু ঘটে অথবা যদি উভয় পক্ষের মৃত্যু ঘটে, তাহলে সেই ক্ষেত্রে মোকদ্দমা তো ঠিকই থাকবে, মোকদ্দমা বিলুপ্ত হবে না, মোকদ্দমার কোনো সমস্যাই হবে না, কিন্তু পক্ষ তো বেঁচে নেই। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই সেই মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধিকে 90 দিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ 90 দিন সময়, এই 90 দিনের মধ্যে উক্ত ব্যক্তির যেই প্রতিনিধি রয়েছে, বৈধ প্রতিনিধি যার উপরে মোকদ্দমার অধিকারটি বর্তাবে, সেই ব্যক্তি 90 দিনের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আচ্ছা, এখানে বলে দেওয়া হয়েছে যে তামাদি আইনের 176 অনুচ্ছেদ অনুযায়ী বাদী এবং 177 অনুচ্ছেদ অনুযায়ী বিবাদী 90 দিনের মধ্যে স্থলাভিষিক্ত করবে। আচ্ছা, অর্থাৎ সময় বলে দেওয়া হয়েছে 90 দিন এবং তা বলে দেওয়া হয়েছে তামাদি আইনে না, সেখানে 176 অনুচ্ছেদে বাদী সম্পর্কে এবং 177 অনুচ্ছেদে বিবাদী সম্পর্কে সময় বলে দেওয়া হয়েছে যে 90 দিনের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আচ্ছা, এখন যদি 90 দিনের মধ্যে তারা কি অন্তর্ভুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মোকদ্দমাটি অচল হয়ে যাবে। আমরা আদালতের ভাষায় বলি যে মোকদ্দমাটি অ্যাবেট হয়ে গিয়েছে, অর্থাৎ অচল হয়ে গিয়েছে।
তো যদি এরকম কোনো মোকদ্দমা অচল হয়ে যায়, অর্থাৎ 90 দিনের মধ্যে কোনো বৈধ প্রতিনিধি অন্তর্ভুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মোকদ্দমাটি অচল হবে। এবং অচল যদি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি 60 দিনের মধ্যে স্থলাভিষিক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, এটি হচ্ছে 22 আদেশের 1 বিধিতে বলা হয়েছে। এবার আমরা দেখব যে 7 বিধিতে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে মহিলার বিবাহের কারণে মোকদ্দমা বিলুপ্ত হবে না। আচ্ছা, বিষয়টি অত্যন্ত সহজ। সেটি হচ্ছে যে কোনো মহিলা মোকদ্দমা দায়ের করেছে অথবা কোনো মহিলার বিরুদ্ধে মোকদ্দমা চলছে। এখন যখন মোকদ্দমা শুরু হয়েছিল তখন মহিলা বিবাহিত ছিল না। তো পরবর্তীতে দেখা গেল যে মহিলাটির বিবাহ হয়ে গিয়েছে। তো বিবাহ হলেও মোকদ্দমার কোনো ধরনের বিলুপ্তি হবে না, অর্থাৎ মোকদ্দমা তার নিজ গতিতেই চলবে। মহিলার বিবাহ হলেও তাতে কোনো সমস্যা নেই। 8 বিধিতে বলা হয়েছে কোনো পক্ষের দেউলিয়াত্বের কারণে মোকদ্দমা বিলুপ্ত হবে না। এটিও অত্যন্ত সহজ, যে কোনো পক্ষ যখন মোকদ্দমা শুরু হয়েছিল তখন বাদী বিবাদী কোনো পক্ষ দেউলিয়া ছিল না, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কোনো এক পক্ষ দেউলিয়া হয়ে গিয়েছে, অর্থাৎ তার সম্পত্তি টাকা পয়সা সব বিলুপ্ত হয়েছে। যখন কোনো মানুষের কোনো সম্পত্তি বা টাকা পয়সা কিছুই থাকে না, তখন তাকে আমরা দেউলিয়া বলে থাকি। তো কোনো দেউলিয়া যদি কোনো ব্যক্তি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই কারণে মোকদ্দমা বিলুপ্ত হবে না, মোকদ্দমা তার নিজ গতিতেই চলবে। তারপরে 10 বিধিতে বলা হয়েছে স্বার্থের হস্তান্তরের কারণে মোকদ্দমা বিলুপ্ত হবে না, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মোকদ্দমা চলাকালীন অবস্থায় তার স্বার্থের কোনো কিছু সে হস্তান্তর করে, কোনো বিষয়, কোনো বস্তু বা যে কোনো কিছু তার স্বার্থ যেখানে রয়েছে, সেই স্বার্থ সম্পর্কিত কোনো বিষয় যদি সে হস্তান্তর করে, তাহলে সেই হস্তান্তরের কারণেও মোকদ্দমা বিলুপ্ত হবে না। তারপরে 9 বিধিতে বলা হয়েছে যে অচলের আদেশ বাতিলের জন্য বৈধ প্রতিনিধি আবেদন করতে পারবে। অর্থাৎ এই বিষয়টি হচ্ছে যে আমরা একটু আগে পড়ে এসেছি যে কোনো পক্ষের মৃত্যু ঘটলে সেই পক্ষের বৈধ প্রতিনিধি 90 দিনের ভিতরে স্থলাভিষিক্ত হবে। যদি 90 দিনের ভিতরে বৈধ প্রতিনিধি অন্তর্ভুক্ত না হয় তাহলে মোকদ্দমাটি অচল হয়ে যাবে। সে অচল মোকদ্দমাকে সচল করার জন্য 60 দিনের ভিতর মৃত ব্যক্তির প্রতিনিধিকে স্থলাভিষিক্ত হওয়ার জন্য আবেদন করতে হবে। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে 22 আদেশের 9 বিধিতে যে অচলের আদেশ বাতিলের জন্য বৈধ প্রতিনিধি আবেদন করতে পারবে। হ্যাঁ, তা তো অবশ্যই করতে পারবে, কিন্তু এই আবেদন করতে গেলে তাকে উপযুক্ত কারণ দর্শাতে হবে। কেন সে 90 দিনের ভিতর অন্তর্ভুক্ত হয়নি, কেন সে পরবর্তী 60 দিনের ভিতর সেই স্থলাভিষিক্তের আবেদন করেছে। তো এই সম্পর্কিত যত ধরনের কারণ এবং জবাবদিহি তাকে যুক্তিযুক্তভাবে তা শো করতে হবে। এটি হচ্ছে আদেশ 22-এর 9 বিধি অনুযায়ী। তো তারপরে আদেশ 22-এর 9-এর এই বিধিতে বলা হয়েছে যে সরাসরি অচলের আদেশ বাতিলের জন্য জমা দিতে হবে অনধিক 3000 টাকা। অর্থাৎ এই 9-এর এই বিধি অনুযায়ী যদি কোনো ব্যক্তি জবাবদিহি করতে না চায়, যদি সে এমনটি চায় যে কি কারণে সে উপযুক্ত সময়ে স্থলাভিষিক্ত হয়নি, সে কারণ সে দর্শাবে না, সে কারণ সে দেখাবে না, কোনো যুক্তি সে ব্যাখ্যা করবে না, তাহলে সেক্ষেত্রে সে 9-এর এই বিধি অনুযায়ী আবেদন করতে পারবে এবং এই বিধি অনুযায়ী তাকে জমা দিতে হবে অনধিক 3000 টাকা। অর্থাৎ ম্যাক্সিমাম 3000, সেটি সর্বোচ্চ, এর কমও হতে পারে। আদালত যেটি আদেশ করে সেটি তাকে জমা দিতে হবে, তবে তা 3000 টাকা বেশি হবে না। অর্থাৎ ম্যাক্সিমাম 3000 টাকা জমা দিয়ে সে যদি আবেদন করে তাহলে সে 9-এর এই বিধি অনুযায়ী আবেদন করতে পারবে এবং এই জন্য তাকে কোনো কারণ, কোনো জবাবদিহি করতে হবে না। আর যদি 22 আদেশের 9 বিধি অনুযায়ী সে আবেদন করে তাহলে তাকে কোনো টাকা জমা দিতে হবে না, কিন্তু তাকে উপযুক্ত ও যুক্তিযুক্ত কারণ দর্শাতে হবে।